এত রাত্রে আবার কে এলো? দাদা একবার নিচে আসবেন। শুক্লা, রেজিস্ট্রি করে নিয়ে এলাম। শুক্লা, আমার দাদা। অনুপম, এসব কি কি হচ্ছে কি? আমার চুপ করো, চুপ করো। তুই চুপ করে রয়েছিস কেন? কিছু বলছিস না যে? কিছু বলবার নেই মা, কিছু বলবার নেই। ওটা কয়েকদিন অপেক্ষা করতে পারলো না, সব তো ঠিকই ছিল। অমর কি লিখেছে? বারবার কেন যে সবাই তোমায় বিরক্ত করে বুঝি না। টাকার দরকার আমাকে লিখুক, তারা যতদিন চাকরি করেছে তো সবাইকে দেখেছে, কিন্তু এখন তোমার নিজের চাকরি। তুমি ওর চাকরির কথা কি বললে ঠাকুরপো? না, ও কিছু না। কি রে অনু, তোর চাকরির কি হয়েছে? কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আমার তুমি আগে বলো কেন? কি বলবো, শ্বাসমলের কথা মতো কাজ করেনি বলে তাড়িয়ে দিয়েছে, এই কথা বলবো? আমরা এখন একা নেই, যে আসছে তার কথাও ভাববে না তুমি? তোমরা আমাকে ভাববার সময় দিচ্ছ? একটা পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আর আমি অবাক হয়ে যাচ্ছি, কোনো কিছু হিসেবে ফেলাতে পারছি। শুরু হলো কৃষ্ণপক্ষ, জীবনের মাঝামাঝি এসে আবার সব নতুন করে সাজানোর সংগ্রাম। নয়ন এলো, বাবার সবচেয়ে দুর্ভাগ্যের সময়, তবু ছেলের দিকে তাকিয়ে নতুন করে জোর পেলাম। কিন্তু একটা কথা বলবো অনুপম বাবু, সসি কিনা হোক না অসি, আজকাল তো এইসব ধরনের বই লোকে চাইছে। আরে মাথা খাটিয়ে বুদ্ধি খরচ করে কে আর পড়ছে মশাই? ছাড়ুন ছাড়ুন, কিছু সস্তা মাল ছাড়ুন। দেখছেন না এই আপনার অন্ধকারের সিঁড়ি, পাপ, এই সমস্ত বইয়ের ঘাটতি কিরকম হচ্ছে? আরে এইসব ধরনের বই কোথায় লিখবেন? তা না আপনি নিয়ে এসেছেন বিশ্বাস অবিশ্বাস, এটাও নিশ্চয়ই সিরিয়াস লেখা। দাদা, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ হয়েছি। অজুর উন্নতি কিন্তু হতে লাগলো অদ্ভুত অবিশ্বাস্য গতিতে। আমরা সবাই অবাক ছিলাম। আরে মাকে বলেছিস? না, এখনো বলিনি, বলবো। এবার শরীরটাকে একটু নজর দিস, দায়িত্ব বাড়ছে, পরিশ্রম বাড়ছে। দাদা, এ বাড়ি কিন্তু এবার ছাড়তে হবে। সাউথ ওয়েল ফার্নিশড কোয়ার্টার পাচ্ছি। আমি কিন্তু এবারে ছেড়ে যাচ্ছি না। ঠিকই? কেন, তাই কি কোনো হয় নাকি? তোর অত বড় চাকরি, একটা গুরুত্ব আছে, তোকে সেখানে যেতেই হবে। কিন্তু আমাকে ছেড়ে দে, বহুদিন আছি এবারে ছেড়ে যেতে। সিরিয়াসলি বলছো? আসলে কি জানিস, অভ্যেস হয়ে গেছে, পরিবেশ পাল্টাতে ভয় হয়নি। সেকেলে মানুষ তো। মা মা তাহলে কি করবে? মা কি করবে সেটা মাকে জিজ্ঞেস কর, আমি কি করে বলবো? রোজ আসবে, শোনো আমি গাড়ি পাঠিয়ে দেবো, পাঠিয়ে আগে কথা করে দাও।
চলি দাদা। বৌদি, আমার ফোন নাম্বারটা? আমি লিখে রেখেছি ঠাকুর। ওকে দেখে আজ তোমার গর্ব হচ্ছে না মা? জানিস, ওরা এক এক করে এগিয়ে যাচ্ছে, আর আমি শুধু তোর দিকে চাকরি দিচ্ছি। আরে ওই তোকে প্রণাম করে গেল না? ঠিক যে বলো মা, দেখে না ওরা সবাই কিরকম তোকে রাজার মতো তুলে নিয়ে চলে গেল। এর মধ্যে অস্ত্র না। যে সংসার একদিন নিজের হাতে সাজিয়েছিলাম, স্পষ্ট বুঝতে পারছিলাম তার চেহারাটা বদলাতে শুরু করেছে। সম্ভব একা লাগছিল, লিখতেও পারছিলাম না তেমন করে। অভাব অনটনের মাঝখানে নিজেকে বড় ছোট মনে হচ্ছিল। সারা রাত ঘুম আসতো না, আসতো যত সব অদ্ভুত চিন্তা, নিজের কাছে নিজের হাজারো প্রশ্ন। কিন্তু তবুও ভেঙে পড়িনি, সোজা হয়ে দাঁড়াবারই চেষ্টা করেছিলাম, ভেতরে বাইরে। কিন্তু আরো বড় দুর্যোগ অপেক্ষা করছিল আমার জন্য। শিগগির একবার মার ঘরে এসে, মা যেন কেমন করছেন। মায়ের মৃত্যুতে আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। একেবারে থমকে গেলাম, হেমে গেলাম। নিজেকে অসম্ভব ভারী মনে হতে লাগলো। এরই মধ্যে বাধ্য হয়ে শ্রীলেখা চাকরি নিল। উপায় ছিল না জানতাম, তবু পুরুষকারে লাগলো। মনে হতে লাগলো নিজের কাছে নিজের পরাজয়ের পালাবোধা শুরু হয়েছে। নয়ন বড় হচ্ছিল, ওর দিকে তাকিয়ে আমার কত বাড়ত। ওর চোখের সামনে আমার সফল হওয়া দরকার, অথচ এদিকে সবাই আমাকে নিয়ে ভয় পাচ্ছিল। আমাকে ঘিরে তৈরি হচ্ছিল নানান আশঙ্কা। তোরা মিছিমিছি এই ভদ্রলোককে কষ্ট দিচ্ছিস হুজুর। আমার কিচ্ছু হয়নি। কি বলেছে? কিচ্ছু হয়নি আপনার। ইউ আর অ্যাবসলিউটলি নরমাল। আপনি ওখানে নিয়ে যান, মেনটেন করতে চান। প্রেশারটা একটু হাই, কমপ্লিটলি রেস্ট। আচ্ছা, তাহলে ওষুধগুলো আপনি ওখানে পাঠিয়ে দেবো। যেতেই হলো। ওদের অনুরোধ এড়াতে পারলাম না। আশা নিরাশার, সুখ দুঃখের রঙে আকাশেই বাড়ি। তাই একদিন সত্যি ধূসর হয়ে এল। বুঝলাম স্মৃতির কুয়াশা তাকে মুছে নিচ্ছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।